আসসালামু আলাইকুম। পরিবারতান্ত্রিক রাজনীতি দক্ষিণ এশিয়ার এক অভিশাপের আস্তাঘর যেন। দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে তার অধিকাংশ দেশেই পরিবারতান্ত্রিক রাজনীতি যেভাবে রাষ্ট্রগুলোকে ব্যবহার করতে চেয়েছে, রাষ্ট্রকে নিজের পরিবার মনে করে রাষ্ট্র শাসন করতে চেয়েছে, ঠিক তেমনি রাষ্ট্র তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে। পথে ঘাটে অপমান অপদস্থ করে তাদেরকে মানুষের সামনে উদাম করে দিয়েছে। আমি যদি ভারতের কথা বলি, ইন্দিরা গান্ধীর পরিবার, নেহেরুর পরিবার, স্বয়ং গান্ধীজির পরিবার, যিনি ভারতকে স্বাধীনতার নায়ক, তিনিও কিন্তু খুন হয়েছেন। ইন্দিরা গান্ধী অত্যন্ত চতুর্দশী বুদ্ধিমতী এক নারী রাষ্ট্রনায়ক, নির্মমভাবে তিনি এবং তার সন্তানেরা খুন হয়েছেন। শ্রীলঙ্কার বন্দর নায়ক পরিবার, রাজাপাকসে পরিবারগুলো খুব ঠান্ডা মাথায় শান্তভাবে দেশ থেকে খুন, জেল জুলুমের শিকার হয়েছেন। বার্মায় এখনও সূচি কারাবন্দী, সে অবস্থায় গৃহবন্দী হয়ে আছেন। বাংলাদেশের আর এক অভিশাপ, শেখ মুজিব থেকে শুরু করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একই ধারায় একই রকমের পরিণতি ভোগ করতে হচ্ছে। পাকিস্তান, বেনজির ভুট্টো থেকে শুরু করে আসিফ আলী জারদারি থেকে শুরু করে নেওয়াজ শরীফ, সব খুনের মাধ্যমে দক্ষিণ এশিয়া রাজনীতির এক ভয়াল অভিশাপের থাবা। অভিশাপ যেন দক্ষিণ এশিয়াকে তার দীর্ঘশ্বাসের এক গহ্বরে পরিণত করেছে। তার যত দীর্ঘশ্বাস, হাহাকার, ব্যথা বেদনা, দক্ষিণ এশিয়া যেন রাজনীতির একেবারে পাঁঠার বলি, রক্ত যেন তাকে পূজারী হিসাবে শিষ্যের পদতলে লুটিয়ে পড়ছে। এই অবস্থা থেকে বের হওয়ার কোনো পথ নেই। অর্থাৎ যে যখনই একেবারে ক্ষুদ্র থেকে মহল্লা মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, মেয়র, উপজেলা চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, আমলারাও এর ভিতরে ঢুকে পড়েছে, সব পরিবারতান্ত্রিক। আপনি যেখানে দেখবেন সচিবের ছেলেরা বিশেষ করে সচিব বা বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে, পুলিশে বাবাও পুলিশ, ছেলে পুলিশ, স্ত্রী পুলিশ, প্রশাসনও তাই, বোধ ক্যাডারের অধিকাংশই স্বামী স্ত্রী তাদের সন্তানেরা। সেনাবাহিনী জুড়েও আপনি যদি সেনাবাহিনী দেখেন, এই কতিপয় আমাদের যেসব জেনারেল সাহেবরা রিটায়ারমেন্টে গেছে বা আছে, তাদের পুত্রেরা, তাদের সন্তানেরা সেনাবাহিনীর অফিসার, সেনাবাহিনী কর্মকর্তা। এই যে পরিবারতান্ত্রিক সর্বধারায় রাজনীতিতে এটা আরো ব্যাপকভাবে, ব্যাপক একটি মহামারী রোগের মতো। মেম্বার যে ছিল সে মারা গেলে তার ছেলেকেই মেম্বার হইতে হবে বা তার বউকে মেম্বার হইতে হবে। চেয়ারম্যান সব মারা গেলে তার বউকে চেয়ারম্যান বানাইতে হবে বা তার ছেলেকে চেয়ারম্যান বানাইতে হবে, অথবা নিদিয়ান পক্ষে কেউ না গেলে তার ভাইকে বানাইতে হবে। এমপিতে কোনো কথাই নেই, বংশানুক্রমিকভাবে বাপ, তার ছেলে, বড়জোর সাদা স্বরূপ তার বউ। এবং রাষ্ট্রপ্রধানদের তো সেটা হয়ে আসছিল, যদিও বর্তমান প্রেক্ষাপট আলাদা। নীতি নৈতিকতা বা রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে এর ভিতর থেকেই যদি নিজেকে আলাদাভাবে চিহ্নিত করা যায় যে পরিবার হলেও সে পরিবারের বাইরে এসে তার দর্শন, তার নীতি নৈতিকতা, তার আদর্শ, তার জনপ্রিয়তা দুইভাবেও বলা যায়, বা আরও ভাঙলে আরও অনেকভাবে বলা যায়। যেমন যাদের টাকা আছে, ববি হাজ্জাজ, টাকা আছে, প্রচুর টাকার মালিক তারা, টাকা ছড়িয়ে মানুষের চাহিদা ক্রয় করে নেয়, মানুষের মন ক্রয় করে নেয়, মানুষের আবেগকে টাকা দিয়ে কিনে নেয়। চিটাগাংয়ে এরকম একটা ছেলে ছিল, নামটা মনে আসছে না। তারপরে যে আর্দালিব পার্থ এবার এমপি হয়ে আসছে, ফ্যামিলিগতভাবে রাজনৈতিক জামাই, টাকাওয়ালা লোকের ছেলে। এদের টাকা আছে, প্রচুর টাকা আছে, কিন্তু
এদের থেকে আরও আদর্শবান লোক থাকলেও বাংলাদেশে বা দক্ষিণ এশিয়ার এইসব রাজনীতিতে প্রচুর টাকার প্রয়োজন। এটা দিবালোকে হোক, নৈশকালে হোক, গোপনে হোক, প্রকাশ্যে হোক। প্রকাশ্যে টাকা দেওয়ার যদিও বাধ্যবাধকতা রয়ে গেছে, সীমাবদ্ধতা রয়ে গেছে, কিন্তু এর একটি খেলা তো কাজ করেই। এর একটি কালো ছায়া তো ভোটারদের উপরে পড়েই। কিন্তু এই পরিবারতন্ত্র রাজনীতির যে উদার মনোভাবাপন্ন ব্যক্তিদের উন্মেষ ঘটাতে বড় ব্যত্যয় ঘটায়। এই রাজনীতির পরিবারতন্ত্র বা অর্থ মানুষকে গণতান্ত্রিক পথধারায় চলতে বড় অন্তরায়। আরেকটি হলো স্নায়ু শক্তির প্রদর্শন। স্নায়ু শক্তি কি? বিশেষ করে জেলার শহরগুলোতে বসবাস করে ধন্যাঢ্য পরিবার। এরা ধন্যাঢ্য হয়েছে ওই লুটতরাজের ভিতর দিয়েই। তাদের পূর্বপুরুষেরা কারো সম্পদ কেড়ে নিয়েছে, অবৈধভাবে দখল করে পরে কাগজপত্র তৈরি করে নিয়েছে টাকা পয়সা দিয়ে প্রভাব খাটিয়ে। এদের পরিবারগতভাবে বেশ লোকজন থাকে, 20-30 জন শক্তিশালী ইয়াং জেনারেশন সবসময় থাকে। এরা পুরো শহরকে লুটিয়ে পুটিয়ে খায়। এদের হাতে শহরের চাঁদাবাজ নিয়ন্ত্রণ হয়। শহরের চারপাশ ঘিরে যত বাস স্ট্যান্ড, বাস টার্মিনাল, সিএনজি টার্মিনাল, বাজারগুলো সমিতির মাধ্যমে কন্ট্রোলিং করে এদের মাসিক চাঁদা সংগ্রহ, রাস্তায় অবৈধ গাড়ির কথা বলে বিভিন্নভাবে ট্রাফিক যে চাঁদা তোলে, আমি শুনেছি এরও একটি অংশ নাকি এইসব লোক বা তথাকথিত যারা এমপি হয়ে আসে তাদের পকেটে চলে যায়। আমি এর অনেক আগে একটি ভিডিও করেছিলাম আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাবার পরে পরে, যে গরুর বাজার থেকে প্রতি সপ্তাহে কার বাসায় কয় কেজি গরুর মাংস দিয়ে আসতে হবে, মাছের বাজার থেকে কার বাসায় কয় কেজি মাছ দিয়ে আসতে হবে, এটা বন্টন করা ছিল। বণিক সমিতি থেকে কাপড়ের যে বাজারগুলো সেখান থেকে কত টাকা তুলে যাবে, কাঁচা বাজার থেকে কত যাবে, আড়ত থেকে কত যাবে, সমস্ত কিছু বন্টন ছিল। সরকারি যত উন্নয়নমূলক কাজ, উপজেলা বলেন, পৌরসভা বলেন, এলজিইডি বলেন, সড়ক জনপদ বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের উন্নয়নমূলক যেসব কাজ বলেন, সমস্ত জায়গায় একটা পার্সেন্টেজ আলাদাভাবেই একেবারে বন্টন করা থাকে। সেই বন্টনের বড় একটি অংশ তাদের লোক দিয়ে পৌঁছে দিতে হয় এই সব জায়গায়। তো শহরের উপরে থেকে এদের যে আধিপত্য, অর্থাৎ গ্রামের লোক যত বড়ই অর্থশালী ক্ষমতাশালী হোক না কেন, যে কোনো কারণে শহরে আসতেই হয়। আর এদের কথার বাইরে গেলে অপমান, অবদস্থ, মারের শিকার, অত্যাচার, নির্যাতনের শিকার হতে হয়, যার জন্য মানুষ এখানে ভীতি সন্ত্রস্ত থাকে। এই জায়গাগুলো গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় অন্তরায়। এর বাইরে এসে গণতন্ত্রের উন্মেষ কিভাবে সম্ভব? আদতেও কি সম্ভব? পরিবারতন্ত্রই একমাত্র বাধা না, বড় অর্থশালী লোকও বাধা, যারা ব্যাংক থেকে শত শত কোটি টাকা লোন নিয়ে আর দেয় না। এর কিছু অংশ তাদের পকেটেই চলে যায় যারা তাকে চাপ দিবে। সংস্থাগুলোর পিছনে, যে কোনো সংস্থার পিছনে গোয়েন্দাগিরি আছে। সেই গোয়েন্দাদের পিছনেও আর একটা গোয়েন্দা কাজ করে, যে এই গোয়েন্দাটা দুর্নীতিতে কিনা। তো সেই গোয়েন্দা যখন বোঝে যে আমার পিছনে তারা লেগে আছে, আমি অ্যাকশন নিলে তার 25 দিয়ে তাকে থামাতে সমস্যা কোথায়? তাহলে প্রশ্ন, জাতিগতভাবেই কি আমরা নষ্ট মানুষ? জাতিগতভাবেই কি আমরা প্রকৃতপক্ষেই সুশীল, মানবিক, আদর্শিক, ধার্মিক? ধার্মিক কথাটা বললে এখানে অনেক প্রশ্ন এসে যায়। বেশ এমনভাবে ধরে পড়ে আছে যে বড় আউলিয়া, বড় মৌলানা, বড় ধার্মিক, মসজিদে নামাজ পড়ে পড়ে কপালে একেবারে কালো জাম পড়ে গেছে, কিন্তু সবচেয়ে দুর্নীতি, ঘুষ বা সুদের ভিতরে সে নিজেই নিমজ্জিত। এই যে বাহ্যিক দৃষ্টি আর ভিতরটার যে কদাচিৎ মানসিকতার পরিচয়, এর থেকে বের হইতে জাতিগতভাবে আমরা কি সৃষ্টিগতভাবেই
এই নোংরামির ভিতর দিয়েই সৃষ্টি হয়েছিল কিনা আমি জানি না। এসব অঞ্চলে মানুষের যখন বসবাস শুরু হয় তখন মুসলিম কালচারই শুনেছি প্রথম এই এলাকা দিয়ে গড়ে ওঠে। বারো আউলিয়া এসে জঙ্গল পরিষ্কার করে এইসব জায়গা চাষাবাদযোগ্য করে এবং ধীরে ধীরে এইসব জায়গায় মানুষ বসতি গড়ে ওঠে। তো একটি ধর্মভিত্তিক জাতি প্রথম থেকেই যেখানে এইভাবে গড়ে ওঠে, সেই ধর্মভিত্তিক জাতিটা পরবর্তীতে কিভাবে এই ধরনের অমানবিক অমানসিক পশুত্বের চরিত্র তাদের ভিতরে ঢুকে গেল, এর ইতিহাস কি? অনেকে বলে এই এলাকায় সারা পৃথিবী থেকে বণিক আসতো, বিভিন্ন দেশের মানুষ এসে এইসব এলাকা দিয়ে, যেমন মগেরা আসছে, বর্গিরা আসছে, ব্রিটিশরা আসছে, তৈমুর লংয়ের মঙ্গোলীয়রা আসছে, অনার্য যত এরা পরে ঢুকে পড়েছে এই পাশ দিয়ে। সিন্ধু নদের সেই হিন্দুরা যারা ভারতবর্ষকে ঘিরে পশ্চিমে ছিল, তারাও আস্তে আস্তে পূর্বে ধাপিত হয়েছে এইসব এলাকা দিয়ে। বিভিন্ন জায়গার মানুষ এসে বিভিন্ন চরিত্রের মেলামেশা, শারীরিক উন্মাদনা মেটাতেই একটি মিশ্রণ জাতিতে পরিণত হয়েছে এবং তাদের ভিতরে কখনো পশুত্ব দেখা যায়, কখনো হায়নার মতো দেখা যায়, খুনি রাহাজানি, এরা বিভিন্ন চরিত্রের মানুষের ভিতর থেকে বিভিন্ন চরিত্র রূপায়িত করে এই অঞ্চলের এই মানুষগুলো। তাহলে আমরা শোধরাবো কোথায়? জুলাই আগস্ট যে মানসিকতা নিয়ে যে একটি বড় অংশ মানুষের ভিতরে যে বিবেক জাগ্রত হয়ে আসছিল, হ্যাঁ, তার জন্য হয়তো হাতে ভোট পড়েছে। সেই হাত কতটুকুন স্বাবলম্বী, স্থায়ী বা শক্তিশালী হবে, কাদের হাতে সেই বাস্তবায়িত হবে, সেটা কি দেখার বিষয় নয়? গাভীর দুধ দহন করে আনার পরে পাত্রে দিয়ে জাল দিতে গেলে নষ্ট হয়ে যায়, আবার সেই দুধই কিয়দংশ অন্য পাত্রে জাল দিতে গেলে সেটা ভালোভাবে জাল হয়। আমি ছোট মানুষ, ছোট ছোট উদাহরণে আমার কাছে ভালো। তো দুধ কিন্তু ঠিকই আছে, পাত্রের দোষ। তো কোন পাত্র আমাদেরকে হায়ের সংস্কারের পক্ষে কাজ করে দেবে? যাদের হাতে হস্তান্তর হবে তার বড় একটি অংশই তো নিজেরাই সেই চরিত্রের লোক যারা হায়ের বিপক্ষে দাঁড়িয়ে হাত ঊর্ধ্বগামী করবে, ভয়েস রেস করবে, সংসদ ভবন কাঁপিয়ে তুলবে, যে কোনো প্রস্তাব আসলেই না 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 বলে। রক্তের ঋণ এদেশের মানুষ কখনোই শোধ করেনি, কোনো রক্তের দায় দায়িত্বই এদেশের মানুষ কখনোই নেয়নি, বিচারের সম্মুখীন কখনো হয়নি। অর্থ দিয়ে, ভয় ভীতি দেখিয়ে, ক্ষমতা দিয়ে রক্তের চিহ্ন, রক্তের দাগ মুছে ফেলা হয়েছে। কোর্ট কাছারির দরজা বন্ধ হয়ে গেছে কপাট দিয়ে নয়, স্বৈরশাসকের হাত দিয়ে। শৃঙ্খল, দাসত্ব হাতে পায়ে বেরি হয়ে কতটুকু প্রকাশ করে যদি সেটা নিজের মাথা বিবেকের ভিতরে প্রতীত হয়ে না পড়ে। দাসত্বের সিল হাতে পড়ে না, দাসত্বের সিল যদি বিবেকের মস্তিষ্কের ভিতরে শক্তভাবে গেঁথে যায়, সেই শৃঙ্খল থেকে, সেই দাসত্ব থেকে কে মুক্ত করবে আমাদেরকে? যেটা নিয়ে বলছিলাম, সেই সময় এখন এবং পরীক্ষার দিনক্ষণ শুরু হবে রমজানের প্রথম থেকেই। অপেক্ষায় থাকি আমি, আপনি, আমরা দর্শকেরা। আসসালামু আলাইকুম।